হরে কৃষ্ণ, রাধে রাধে। বিট অফ লাইফ বাই গার্গিতে আপনাদেরকে আরেকবার স্বাগত। চলে এলাম বিষ্ণুপুরের ফোর্থ বা লাস্ট পার্ট নিয়ে। কিছু আনঅ্যাভয়েডেবল সার্কামস্ট্যান্সের জন্য এই লাস্ট পার্টটা দিতে একটু দেরি হয়ে গেল। আগের 3টে পার্টের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, একটু দেখে নেবেন। সকালবেলা যখন বেরিয়েছিলাম তখন তো বলেইছিলাম যে মেঘলা আকাশ। বিষ্ণুপুর ওল্ড ফোর্ট দেখে মুষলধার বৃষ্টিতে টোটো নিয়ে কোনো রকমে রিসর্টে ফিরে খেলাম এক কাপ গরম গরম চা, আর অর্ডার করেছিলাম গরম গরম স্যুপ, তার সাথে স্যান্ডউইচ। সেগুলো খেয়ে উঠতে উঠতে বেজে গেল প্রায় দুপুর 2টো। বৃষ্টির উৎপাতে সাইট সিনগুলো কমপ্লিট না হওয়ার জন্য মনটা খারাপ থাকলেও অদম্য উৎসাহে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম অনেক দিন ধরে প্ল্যান করে রাখা একটা ট্রিপের উদ্দেশ্যে। এই ট্রিপটাই কিন্তু আপনাদের জন্য তুলে রাখা সেই সারপ্রাইজটা। বেরিয়ে পড়লাম পশ্চিমবঙ্গের গ্র্যান্ড ক্যানিয়ন, পশ্চিম মেদিনীপুরে অবস্থিত গড়বেতার গনগনির উদ্দেশ্যে। ট্যুরিজম প্রপার্টি থেকে যার দূরত্ব 28 থেকে 30 কিলোমিটার, সময়ের আগে 40 থেকে 45 মিনিট। কিন্তু কলকাতা থেকে এর দূরত্ব প্রায় 178 কিলোমিটার, সময় লাগে প্রায় 4 থেকে 4.5 ঘন্টা। কিন্তু গনগনির ধারে কাছে আর সেরকম কোনো দ্রষ্টব্য স্থান নেই, তাই ওখানে নাইট স্টে করাটা সময় নষ্ট এবং ওয়েস্টেজ অফ মানি অলসো। আবার যেদিন আসবো গনগনি দেখতে সেদিনকেও ফিরে যাওয়াটা বেশ রিস্কি, বেশ অনেকটাই রাত হয়ে যাওয়ার কথা। তাই বিষ্ণুপুরে এসেছি যখন, এত কাছে গনগনি, সেটা যাব না তা কি হতে পারে? তাই বেরিয়ে পড়লাম। ট্যুরিজম প্রপার্টি বিষ্ণুপুর কলেজ রোডের উপর অবস্থিত। প্রপার্টি থেকে বেরিয়ে বাম দিক বরাবর কলেজ রোডের উপর দিয়ে সোজা এগিয়ে বিষ্ণুপুর বাস স্টপকে ক্রস করে আমরা গিয়ে পড়লাম NH14 বা অহল্যাবাই হোলকার রোডের উপর। এই NH14 ধরে বিষ্ণুপুর হুমাগড় রোড হয়ে সোজা এগোলে গড়বেতা পৌঁছে যাবেন। রাস্তাটা শুধু দেখুন, অপূর্ব রাস্তাটা। এরকম রাস্তায় ড্রাইভ করেও দারুণ মজা। কেউ নেই আমাদের সঙ্গে, সুদূর সম্মুখে চলেছে একটা ট্রাক। দ্যাটস ইট। আর পুরো রাস্তাটা এরকম। দিনটা মেঘলা, এটাই যা একটা মানে ব্যাড লাক। গনগনির সৌন্দর্য ফুটে ওঠে রৌদ্র করজ্জ্বল দিনে, আগুনের মতন রূপ ফুটে বেরোয় সেখানে। সেইটা আমরা পাবো না, বাট আমরা গনগনির যে মানে অপূর্ব সৌন্দর্য, সেটা এইখানে এত কাছে এসে মিস করতে পারলাম না। বাধ্য হয়ে বৃষ্টি ভেজার দিনেই যেতে হলো। একে বাঁকুড়ার কনকনে ঠান্ডা, তার উপরে এরকম স্যাঁতস্যাঁতে বৃষ্টি ভেজা ওয়েদার। রোদটাকে ভীষণ মিস করছিলাম। সূর্যের আলোতে গনগনির গিরিখাতের একটা অন্যই রূপ ফুটে বেরোয়, ঠিক যেন মনে হয় গলানো সোনা কেউ ফেলে রেখেছে। এই পার্টে আপনাদের জন্য একটা স্পেশাল চমক। বাঁকুড়াকে ভালোবেসে আমার স্বরচিত ছোট্ট একটি আঞ্চলিক সুরে গান। আসলে কি বলুন তো, অন্য গান বা অন্য ট্র্যাক ইউজ করলে দেখছি কপিরাইটের সমস্যা হচ্ছে, তাই ভাবলাম নিজেই আবার গান লেখা শুরু করি। দুটি অনুরোধ, ভিডিওটা দয়া করে শেষ অবধি দেখবেন এবং গানটি কেমন হলো অবশ্যই জানাবেন। জনপদ পেরিয়ে চলেছি জঙ্গলের মধ্যে দিয়ে। দুই পাশে শাল গাছের জঙ্গল, আর মাঝখান দিয়ে বুক চিরে চলে গেছে কালো সাপের মতন NH14। বৃষ্টির জল মাটির সাথে মিশে একটা অদ্ভুত সোঁদা গন্ধ নাকে ভেসে আসছিল, আর গাছের পাতায় পাতায় বৃষ্টির জল পড়ে পড়ে একটা অদ্ভুত জঙ্গুলে আদিম প্রকৃতির শিহরণ জাগানো গন্ধ ভেসে আসছিল। এই পুরো ড্রাইভটাতে আমাদের সহায় হয়েছিল গুগল বাবা। যাই হোক, স্টার্টিং থেকেই আমরা আসছি NH14 এর উপর দিয়ে। একে একে পেরোলাম অহল্যাবাই হোলকার রোড, বিষ্ণুপুর স্টেশন রোড, গড়বেতা খড়গপুর রোড, পাঁচমোড়া পেরোলাম শিলাবতী নদী, তারপর গড়বেতা কামারপুকুর রোড হয়ে হুমাগড় রোডের উপর পড়লাম ঠিক একটা শার্প রাইট নিয়ে। তারপর গড়বেতা BDO অফিস এগুলো পেরিয়ে আরেকটা ডান দিকে নিলাম, পড়লাম গড়বেতা পায়রাওড়া রোডে। এই রাস্তাটাই চলে গিয়েছিল একদম গনগনি অবধি, মানে গ্র্যান্ড ক্যানিয়ন অবধি। গল্প করতে করতে গনগনি প্রায় পৌঁছেই গেলাম। চলুন গনগনির গিরিখাতে নিয়ে গিয়ে সেখানে দাঁড়িয়েই আপনাদেরকে গানটা শোনাই, কারণ ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গানের প্লটটা মাথায় এসেছিল। গনগনি পায়রাওড়া রোড জঙ্গলের মধ্যে দিয়ে, এই রাস্তাটাই ডাইরেক্ট গিয়ে পড়েছে গনগনির গ্র্যান্ড ক্যানিয়নে।
গনগনিকে দেখার একটা অদম্য উৎসাহ আর রোমাঞ্চ বরাবরই মনের মধ্যে কাজ করত। তাই গাড়িটা পার করার সাথে সাথেই কোনো রকমে বৃষ্টিকে উপেক্ষা করে এক দৌড় লাগালাম গিরিখাতে নামবার জন্য। আর তাতেই হলো বিপত্তি, ভয়ানক শ্বাসকষ্ট শুরু হলো। তাই বলে শারীরিক অসুস্থতা কিন্তু দু নয়ন ভরে গিরিখাতকে দেখার ইচ্ছা আর মনের ক্যানভাসে শিলাবতীকে এঁকে নেওয়ার ইচ্ছেকে কিছুতেই দমন করতে পারল না। বৃষ্টির জ্বালায় খুব বেশি ছবি তোলার সুযোগ পেলাম না বটে, কিন্তু মন প্রাণ ভরে ঈশ্বরের দেওয়া এই চোখ নামক ক্যামেরার লেন্সে প্রচুর ছবি তুলে ব্রেইন নামক হার্ড ড্রাইভে ডাউনলোড করে রাখলাম চিরকালের মতন। সবই হলো, কিন্তু মিস করলাম সূর্যের গনগনে আলোয় গনগনি দেখা। শুনেছি নীল সাগরের মতন পরিষ্কার আকাশে ঝলমলে সূর্যের আলোতে মনে হয় গনগনির গিরিখাতকে কেউ যেন জ্বলন্ত আগ্নেয়গিরির লাভা অথবা গলন্ত 24 ক্যারেটের গোল্ডের আস্তরণে মুড়ে রেখেছে। আছে জিলা বাঁকুড়া এক লাল মাটির দেশ, বিষ্ণুপুরের টেরাকোটা বেশ বেশ, পোড়া মাটি আর ডোকরা কাজের জুড়ি মেলা ভার, এ দেশ থেকে নিয়ে যেও লাগবে যার যার। আর আছে জঙ্গল নামেতে জয়পুর, শাল পিয়াল মহুয়া পড়ে যাইতে ভরপুর, বড়ই রোমাঞ্চের এই মল্লভূমের কথা, অদূরে গনগনি শোনায় মোরা নকশি কাঁথা। আছে জেলা বাঁকুড়া এক লাল মাটির দেশ, বিষ্ণুপুরের টেরাকোটা বেশ বেশ, আহা বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ, বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ। 18 তারিখের বেরু বেরু এখানেই শেষ। কালকে 19 তারিখ আমাদের ফিরে যাবার পালা। তবে দলমাদল কামানটা যেহেতু দেখিনি, তাই ফিরে যাওয়ার সময় ওটা দেখেই বাড়ির দিকে পাড়ি জমাবো। আজ 19 তারিখ কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সেরে তারপর চেক আউট প্রসেস 11:30টার মধ্যে কমপ্লিট করে পায়ে হেঁটে দলমাদল কামান দেখে প্রায় 20 থেকে 25 মিনিটের মধ্যে ফিরে এসে গাড়িটা নিয়ে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। গাড়ি স্টার্ট করেই ভাবলাম পথিমধ্যে যখন বনলতা রিসর্ট পড়ছেই, তখন রথ দেখা কলা বেচা দুটোই করে নিলে ক্ষতি কি, একেবারে রিসর্টটা ঘোরাও হয়ে যাবে আর লাঞ্চও হয়ে যাবে। আছে জিলা বাঁকুড়া এক লাল মাটির দেশ, বিষ্ণুপুরের টেরাকোটা বেশ বেশ, পোড়া মাটি আর ডোকরা কাজের জুড়ি মেলা ভার, এ দেশ থেকে নিয়ে যেও লাগবে যার যার। আর আছে জঙ্গল নামেতে জয়পুর, শাল পিয়াল মহুয়া পড়ে যাইতে ভরপুর, আছে জেলা বাঁকুড়া এক লাল মাটির দেশ, বিষ্ণুপুরের টেরাকোটা বেশ বেশ, আহা ট্যুরিজম প্রপার্টি থেকে বেরিয়ে আবারও জয়পুর ফরেস্টের নিস্তব্ধতা ভেদ করে আমরা এসে পৌঁছালাম বনলতা রিসর্টে। প্রায় 60 বিঘা জমি জুড়ে গড়ে ওঠায় বনলতা রিসর্ট যেন একটি ছোট্টখাট্ট গ্রাম। বনলতা রিসর্ট একটা নার্সারিও বটে। আপনি চাইলে ইচ্ছা করলে ওখান থেকে ফল মূল ফুল শাকসবজির গাছের চারাও কিনে আনতে পারেন, এনে নিজের বাড়িতে সেগুলো বসাতে পারেন। আমরা গোলাপ জবা আর টগরে মিলিয়ে প্রায় 9টা মতন ফুলের চারা কিনে নিয়ে গিয়েছিলাম। গোলাপের চারাগুলো সত্যি এত ভালো ফুল দিচ্ছে যে আপনাদের কি বলবো। দেখুন কত রকমের ফুল, শাক সবজি সমস্ত কিছু এখানে ফলন হচ্ছে, এটা কিনতে পাওয়া যায়। এগুলো সব ফুলকপি গাছ, হলুদ সাদা ভায়োলেট কালারের ফুলকপি, অনেক রকমের কিছু হয়। তো গাঁদা ফুলের চাষ হয়েছে দেখুন, অপূর্ব। নিজের জমিতে ফলানো শাক সবজি, পুকুরে চাষ করা মাছ আর পোলট্রিতে পালন করা হাঁস মুরগি এমু
আর টার্কির টাটকা মাংসের ঝোলে যদি নিজেদের খাওয়া দাওয়া সারতে চান তাহলে অবশ্যই একবার আসবেন বনলতা রিসর্টে। হাই, আমরা এখন বনবিথি রিসর্টে অস্ট্রিচ দেখতে এসেছি। আমি আর কোনো কথা বলছি না, জাস্ট পাখিগুলোকে দেখুন। এরা কিন্তু ডাইনোসরেরই জিনটাকে বহন করে আসছে, আর কিছুই না। জুরাসিক পার্কে যে ডাইনোসরের পায়ের ছাপগুলো ইউজ হয়েছে সেটা কিন্তু অস্ট্রিচকে ব্যবহার করে ইউজ হয়েছে। দেখুন, মনে পড়ে যারা মুভিটা দেখেছিলেন ভেজা মাটিতে এরকমই ডাইনোসরের 3 আঙুলের পায়ের ছাপ দেখানো হয়েছিল। ভিডিও করতে করতে তো লাঞ্চের সময় হয়ে গেল, আমাকে আবার বড় বাবাজি ডাকছে। যাওয়ার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করে যাই, ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন, আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরের আর একটা ব্লগে। রিসর্ট ঘুরে আমরা লাঞ্চ সেরে নিয়েছিলাম, আর লাঞ্চের শেষে সারপ্রাইজিংলি আমরা পেয়েছিলাম ওখানকারই পালিত গরুর দুধের গরম গরম পায়েস। খাবারের দাম খুবই রিজনেবল, মোটামুটি 100 থেকে 200 টাকার মধ্যে আপনি চিকেন, মাটন, মাছ সবই পেয়ে যাবেন। মধ্যাহ্ন ভোজন সেরেই গৃহ অভিমুখে যাত্রা শুরু করলাম। মনটা বড় পিছু ডাকছিল, যদি এরকম প্রকৃতির কোলেই থেকে যাওয়ার কোনো অপশন থাকতো কি ভালোই হতো বলুন। তবে নতুন ব্লগের রিভার্স কাউন্টিং করতে করতে আজকের মতন এখানেই শেষ করলাম। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।